আসসালামু আলাইকুম। একটা দেশ কতটা উন্নত, একটা দেশ বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা মূলত নির্ভর করে অর্থনীতির উপরে। আমরা বিভিন্ন টক শো বা পত্রিকা বা নিউজে দেখি যে একটা দেশ কূটনৈতিক যখন সম্পর্ক তৈরি করে তখন দেখা গেছে এর অর্থনীতি এইখানে জড়িত থাকে। এবং যখন কোনো সংঘাত তৈরি হয় বা কখন দ্বন্দ্ব তৈরি হয়, দেখবেন বিভিন্ন প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রভাবটা পড়ে মূলত অর্থনীতির কারণে। তাহলে একটা দেশের সাথে আরেকটা দেশের যে রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক, সেটা মূলত কিসের উপর ডিপেন্ডেবল? সেটা অর্থনীতির উপর ডিপেন্ডেবল। একটা দেশের অর্থনীতি যদি আপনি বুঝতে পারেন, তাহলে ওই দেশের রাজনীতি আপনি একদম ক্লিয়ার একটা ধারণা নিতে পারবেন। কারণ আপনাকে যে কোনো দেশের যে কোনো রাজনীতি বুঝতে হলে আপনাকে প্রথমত অর্থনীতি বুঝতে হবে। আপনি যদি অর্থনীতি ভালো করে বুঝেন ওই দেশের, আপনি রাজনীতি, ওই দেশের বর্তমান অবস্থা, ওই দেশের বাজার মূল্য, ওই দেশের মানুষ কতটা সুখে আছে, ওই দেশের মানুষ কিরকম জীবনযাপন করতেছে, মোটামুটি আপনি ধারণা পেয়ে যাবেন। তাহলে আপনাকে অর্থনীতি বুঝতে হলে আপনার কিছু জিনিস জানতে হবে। অর্থনীতি বোঝার জন্য অনেকগুলো প্যারামিটার রয়েছে, অনেক কিছুর মাধ্যমে অর্থনীতি জানা যায়। এর মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্যারামিটারের ভিতর হলো জিডিপি। এই জিডিপিটা আপনাকে ভালোভাবে জানতে হবে। জিএনপি, এই জিএনপিটা ভালোভাবে জানতে হবে। আর হচ্ছে আপনাকে পিপিপি, এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে জানেন। এছাড়াও রয়েছে মাথাপিছু আয় রয়েছে। এই মাথাপিছু আয় নিয়েও আমি একটু কথা বলবো। আর একটা জিনিস থাকে বাজেট। এই বাজেট নিয়েও আমি আজকে কিছু কথা বলবো। এই জিনিসগুলো শুধু চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশনের জন্যই গুরুত্বপূর্ণ না। আপনাকে বিশ্ব রাজনীতি বুঝতে হলে, অর্থনীতি বুঝতে হলে, আপনি একটা নাগরিক হিসাবে একটা দেশের অর্থনীতি সম্পর্কে জানতে হলে এই কয়টা জিনিস সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকা দরকার। আরেকটা জিনিস চলে আসবে আমাদের কথার মাঝখানে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মুদ্রানীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি সম্পর্কেও আমাদের এই জিনিসগুলো চলে আসবে। তো আমরা এই ক্লাসে মূলত জিডিপিটা আর জিএনপিটা এবং পিপিপি এদের বেসিক জিনিস জানবো, যেটুকু জানলেই আমাদের চলবে বা চাকরির পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য চলবে। আমরা ঠিক ওইটুকু জানবো। আমি জাস্ট প্যারামিটারগুলো আপনাদেরকে দিয়ে দিলে হয়তো আপনারা মুখস্থ করে নিতে পারতেন, কিন্তু আমরা ওই জিনিসটাতে যাব না। আমাদের হচ্ছে বেসিকটা বুঝে বুঝে আমাদের তারপরে প্যারামিটারগুলো মুখস্থ করতে হবে। মানে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বা অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা পরে দেখব। কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করি। জিডিপিটা কি এবং জিএনপিটা কি সেটা আমাদের আগে বোঝা দরকার, তারপর আমরা পিপিপিতে যাই। জিডিপি এবং জিএনপি, দেখুন, জিডিপি এবং জিএনপি এর ভিতরে একটা পার্থক্য রয়েছে এবং এর পূর্ণরূপটা বলি আমি। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সেটার চাইতেও আপনাকে যে জিনিসটা জানতে হবে, ধরুন আমি একটা কোনো রকম একটা মানচিত্র আঁকায়, আরে মানচিত্রটা হচ্ছে না, আমি আসলে তো ড্রয়িংয়ে ভালো না, তারপর একটা চেষ্টা করি। আপনি তাহলেই বুঝতে পারবেন আসলে মানচিত্র দিয়েই সম্ভব আপনাকে ইজিলি বোঝানো। কোনো রকম ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু আঁকায় নিলাম। দেখুন, এইখানে আমাদের এই বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়েই বুঝাচ্ছি। দেখুন, এই বাংলাদেশের ভিতরে ধরেন মানুষ রয়েছে, আমি ধরে নিলাম ধরেন এখন 17 কোটি মানুষ রয়েছে। এখন এই 17 কোটি কি সবাই কি বাংলাদেশি? না, এই 17 কোটির ভিতরে বিদেশি কিছু মানুষও থাকতে পারে। যেমন এই 17 কোটি মানুষের পাশাপাশি ধরে নিলাম আরো 1 কোটি মানুষ রয়েছে বিদেশি, যারা অন্য দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি করেছে বা হচ্ছে আরো ব্যবসা বাণিজ্য বা এমনিতেই থাকে, এরকম আরো 1 কোটি রয়েছে। তাহলে আমি ধরে নিলাম এই দেশে মানুষ রয়েছে বর্তমানে 18 কোটি। 18 কোটি মানুষ রয়েছে, এর ভিতরে 17 কোটি বাংলাদেশি। এই 17 কোটি বাংলাদেশি, বাংলাদেশি আর হচ্ছে 1 কোটি হচ্ছে বিদেশি নাগরিক, বিদেশি। এখন এরা যে কাজগুলো করবে, অর্থাৎ এইখানে দেখুন সব কিছু রয়েছে। আপনি ধরেন আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, রিক্সা ভাড়া যে 10 টাকা দিচ্ছেন, এই রিক্সা ভাড়াও এইখানে ইনক্লুডেড। আপনি ধরেন এক গ্লাস পানি খাইলেন কারো কাছ থেকে কিনে, তাহলে ওই জিনিসটাও এইখানে ইনক্লুডেড। এরপরে ধরেন আপনি হচ্ছে যে কোনো সেবা, যে কোনো সেবা ধরেন রিক্সা দিয়ে গেলেন, এই যে রিক্সা ভাড়া দিলেন, তারপর আপনি একটা ডাক্তার দেখালেন, বা হচ্ছে দেখুন আমার কোর্সে যারা ভর্তি হচ্ছে, আমি কি ওদেরকে কোনো প্রোডাক্ট দিচ্ছি যে আমার কোর্সের কোনো দিচ্ছি? না, আমি কি দিচ্ছি মূলত তাদেরকে হচ্ছে আমি সেবা দিচ্ছি। এই সেবারও একটা মূল্য রয়েছে। তাহলে আপনাকে দেখুন,
এই 18 কোটি মানুষের দেশের ভিতরে যে 18 কোটি মানুষ রয়েছে, এই 18 কোটি মানুষের সেবা প্রদান যে ব্যাপারটাই এখানে সেবা রয়েছে, এরপরে পণ্য, এরপরে হচ্ছে উৎপাদন, মানে যেগুলো মূলত উৎপাদন করবে, হ্যাঁ, এইগুলো, এই উৎপাদন পণ্য সেবা যা আছে, এই পণ্য বা সেবা এইগুলা যে পরিমাণ উৎপাদন করবে, এই উৎপাদিত মূল্যের হিসাবটাই হচ্ছে মূলত জিডিপি। অর্থাৎ একটা দেশের কতটুকু সম্পদ উৎপন্ন হচ্ছে, সেটা সেবা হোক পণ্য হোক। আমি আবারও একটু ক্লিয়ার করে বলতেছি, যেমন ধরেন হচ্ছে আমি আপনাকে পড়াচ্ছি, আপনি আমাকে টাকা দিচ্ছেন, এইটা হচ্ছে একটা সেবা, এটার একটা মূল্য আছে। ধরেন এটার একটা মূল্য দিলাম আমি 1500 টাকা। তাহলে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনলেন, 1 কেজি চাল একটা কৃষকের কাছ থেকে 1 কেজি চাল কিনলেন 80 টাকা। তাহলে এই যে দেখুন, এটা একটা সেবা, সেবারও একটা মূল্য রয়েছে, আবার একটা পণ্যেরও মূল্য রয়েছে। এই টোটাল উৎপাদন হয় কত, আমি যে সেবা দিচ্ছি সেবার একটা মূল্য রয়েছে, ডাক্তার যে সেবা দিচ্ছে ডাক্তারের সেবার একটা মূল্য রয়েছে। এই টোটাল জনসংখ্যার, এই বিদেশি নাগরিক থাকুক বাংলাদেশি থাকুক, এই যে ফ্যাক্টরিতে কাজ করতেছে ওইখানে একটা সেবা দিচ্ছে বা উৎপাদন করতেছে, এই সকল মূল্য একসাথে হিসাব করলে যে রেটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি জিডিপি। এখন কথা হচ্ছে একটা দেশ 100% হিসাব কখনো কোনোদিন করতে পারবে কিনা, কোনো দিনও পসিবল না। ধরুন একজন গ্রামে একজন রিক্সা দিয়ে যাচ্ছে, সে ভাড়া দিল 20 টাকা, ওইটাও কিন্তু জিডিপির অংশ, ওইটাও জিডিপির অংশ। ওই যে ভাড়া যে 20 টাকা দিল ওইটাও জিডিপির অংশ, ওইটা তো হিসাব করা পসিবল না। তাহলে জিডিপিটা মোটামুটি কিভাবে হিসাব করা হয়? দেখুন এত কিছু তো হিসাব করা পসিবল না, তবে এইখানে যে হিসাবটা করা হয়, সরকার সরকার কি পরিমাণ খরচ করতেছে, আপনাকে একটু আমি সহজ করে বলি। ধরুন আমার আমার হচ্ছে কি পরিমাণ উৎপাদন হয় আমার ঘরে, ধরুন আমার এই ঘরে কি পরিমাণ উৎপাদন হয়, এইটা হিসাব করার চাইতে আমি আরেকটা হিসাবে যেতে পারি, অল্টারনেটিভ। সেই অল্টারনেটিভ হিসাবটা কি, আমার কি পরিমাণ খরচ হওয়ার পরে আয় থাকে নাকি ঋণ থাকে। যদি আয় থাকে, জমা থাকে, খরচ হওয়ার পরে জমা থাকে, তাহলে খরচ আর জমাটাকে যোগ করলে আমি পাবো জিডিপি। আমি ধরেন ব্যাপারটা হচ্ছে কি রকম, আমি 100 টাকা উৎপাদন করি, হ্যাঁ, 100 টাকা উৎপাদন করি। এখন কথা হচ্ছে আমি খরচ করলাম কত, 80 টাকা, আর জমা করলাম কত, 20 টাকা। তাহলে আমার উৎপাদন কত হলো, মূলত এই 100 টাকা। তাহলে আমি এভাবে হিসাব করাটা সহজ, কারণ সরকারের কাছে একটা খরচের হিসাব থাকে, কারণ প্রতি বছর একটা বাজেট হয়, এই বাজেটটা মূলত আসলে খরচের একটা হিসাব, যে আমার কি পরিমাণ জমা রয়েছে। বা আরেকটা ব্যক্তি যদি এরকম উৎপাদন করলো 100 টাকা, কিন্তু তার খরচ হয়েছে ধরুন 120 টাকা, আর হচ্ছে ঋণ রয়েছে কত, ঋণ ঋণ রয়েছে তাহলে 20 টাকা। তাহলে এই ঋণটা যদি আমি বাদ দেই, তাহলেই তার মোট উৎপাদনটা বের হয়ে যাবে, যে সে আসলে কত উৎপাদন করেছে। তো এইভাবে উৎপাদন হিসাব করা একটু জটিল, এই জন্য আমরা কি করি, খরচ হিসাব করি। সেটার একটা ভালো একটা প্রসেস হচ্ছে বাজেট হিসাব করে ফেলা। তাহলে বাজেট যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে হিসাব করা হয়, তাহলে ওইটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এই জন্য জিডিপি হিসাব করা হয় মূলত কিভাবে, সেটা যদি একটু বলা হয়, যে মোটামুটি ভালোভাবে প্রপার ওয়েতে আপনি জিডিপিটা হিসাব করতে পারবেন, যে ওয়েতে, সেটা হচ্ছে আপনাকে এই ফর্মুলাটা দিয়ে, মোটামুটি ম্যাক্সিমাম অর্থনীতিবিদরাই এই ফর্মুলাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা দিয়েই আসলে হিসাব করা হয়। যেমন আমি এই ফর্মুলাটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবেন আপনার কাছে ইজি লাগতেছে। ধরুন আপনি কি পরিমাণ খেয়েছেন, কনজাম্পশন, সি দিয়ে হচ্ছে কনজাম্পশন, কি পরিমাণ খেয়েছেন, খরচ করেছেন, আপনি কি পরিমাণ সেবা নিয়েছেন বা পণ্য নিয়েছেন, এটা হচ্ছে কনজাম্পশন, অর্থাৎ আপনার খরচটা, আপনি কি পরিমাণ খাদ্য গ্রহণ করেছেন, তারপর হচ্ছে কি পরিমাণ সেবা নিয়েছেন একটা দেশে, এটা হচ্ছে খরচ। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি কোথাও জমিয়ে রেখেছেন, কোথাও হচ্ছে ইনভেস্ট করেছেন, অর্থাৎ জমানো টাকা, তাহলে এইখানে আপনাকে আমি বলতে পারি জমানো টাকা বা জমা। এরপর হচ্ছে গভর্নমেন্টের যে স্পেন্ডিং, অর্থাৎ গভর্নমেন্টের যে খরচটা, এটা কিন্তু একটা হিউজ খরচ। আপনি বলবেন যে প্রধানমন্ত্রী মন্ত্রী এদেরই যে খরচ, এটা না, গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে দেখেন একদম চাকরিজীবী। ধরেন আপনাকে আমি বলি, আপনার একদম ইউনিয়ন পরিষদের যে একদম সর্বনিম্ন পর্যায়ে যে চাকরি করে, তার বেতন থেকে শুরু করে আপনি একদম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত, আমাদের মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যে খরচটা রয়েছে, এই খরচ পর্যন্ত একদম সকল চাকরিজীবী, মানে সরকারি যে চাকরিজীবীগুলো রয়েছে,
এই সবার খরচটা এইখানে হিসাব করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এইখানে এইটা হিসাব করা হয় যে আপনি কি পরিমাণে আমদানি এবং রপ্তানি করতেছেন। দেখেন আমাদের খরচের হিসাব দরকার, তাহলে আমরা খরচের হিসাব করলে আমাদের মূলত আমদানি এবং রপ্তানি, তাহলে আমরা আগে রপ্তানিটা দেখব যে আমরা রপ্তানি কত করেছি, তারপরে বিয়োগ করব যে আমদানি, তাহলে এটা দিয়ে আমি মূলত আমার টোটাল দেশের খরচ বের করে ফেলতে পারবো। আর এই খরচ থেকে আমি কি করতে পারবো, যে এই খরচ থেকে আমি বুঝতে পারবো আমার দেশের জিডিপিটা কত। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে হচ্ছে নিজের জায়গায় যারা রয়েছে তাদের যে খরচটা, অর্থাৎ তারা যে সেবাটা পাচ্ছে, সেটাই হচ্ছে জিডিপি। এই জিডিপি তাহলে প্রবৃদ্ধির হার কি, এটা একটা জিনিস। জিডিপি তো আমরা বুঝলাম যে জিডিপি হচ্ছে একটা দেশে যত বিদেশি দেশি নাগরিক রয়েছে তাদের যে খরচ বা সেবা, সেটাই হচ্ছে জিডিপি। এখন জিডিপি প্রবৃদ্ধির হার কত, ধরুন 2024 সালে 2024 সাল বা ধরেন আমি বললাম যে 2024 সালে জিডিপি ছিল ধরেন 100 টাকা আমার টোটাল দেশে, বা $100 বিলিয়ন জিডিপি। হ্যাঁ, তো জিডিপি ছিল $100 বিলিয়ন বা 100 টাকা, যেটাই আমি বলি না কেন। এখন 2025 সালে এসে ধরুন হয়ে গেছে জিডিপিটা হচ্ছে 120। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার কি, সেটা আমি কিভাবে বের করব? দেখুন, আমার এটা ঐকিক নিয়মের মতন একটা অঙ্ক করে ফেলবো, ঐকিক নিয়মের মতন অঙ্ক করে ফেলবো যে আমার এই যে জিডিপি যে আগে কত ছিল 100, বা আমি এটাকে অন্য আরেকটা হিসাব ধরতে পারি, 100 না বলে আমি বললাম 500, তাহলে আপনার জন্য হিসাব করা সহজ হবে। আর এটা বললাম এই 520। দেখুন এই যে 500 থেকে হয়ে গেছে কত 520, তাহলে আপনার বৃদ্ধি পাইছে কত, 500তে বৃদ্ধি পাইছে 20, তাহলে একে বৃদ্ধি পাইছে কত, একে বৃদ্ধি পাইছে হচ্ছে এই যে 500, তাহলে শতকরা আমরা ব্যবহার করব, তাহলে 100তে বৃদ্ধি পাইছে কত, এটাই হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার যেভাবে বের করে আসলে মূলত আগের জিডিপি থেকে পরের জিডিপি বাদ দেয়, যেটা আমরা এই যে এখানে 20 বলেছি যে জিডিপি বৃদ্ধি পেয়েছে যত, তাহলে জিডিপিটা বিয়োগ করে, আর নিচে হচ্ছে পূর্বের জিডিপি। এই দেখুন আমরা পূর্বের জিডিপি দিয়েই ভাগ করেছি, অর্থাৎ 500 যেটা বের করেছে, তাহলে পূর্বের জিডিপি, তারপরে ইনটু হচ্ছে 100। তাহলে এইভাবে জিডিপি প্রবৃদ্ধির হার বের করে। তাহলে আপনার তো এই ফর্মুলা জানার দরকার পড়তেছে না, তাই না? আপনার এই জিডিপি ফর্মুলা কি এখন দরকার পড়তেছে? জিডিপি প্রবৃদ্ধির হার কিভাবে বের করে, প্রবৃদ্ধির হার বের করে কিভাবে, জিডিপি পূর্বেরটা থেকে তারপর হচ্ছে পরেরটা বাদ দেয়, তারপরে হচ্ছে 100 দিয়ে ভাগ করে। এটা তো আর মানে এই জিডিপি দিয়ে ভাগ করে তারপর হচ্ছে 100 দিয়ে গুণ দেয়। এটা তো আপনার এইভাবে মনে রাখার দরকার পড়তেছে না, কারণ আপনি ঐকিক নিয়মের মতন চিন্তা করবেন জিডিপি কতটুকু বৃদ্ধি পেয়েছে, এক বছরে বৃদ্ধি পেয়েছে কতটুকু, সেটা যদি আপনি দেখেন যে এক বছরে বৃদ্ধি পেয়েছে 20, তাহলে ওইটাকে পার্সেন্টে নিয়ে নিলে জিডিপি প্রবৃদ্ধির হার হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা এই যে জিডিপি প্রবৃদ্ধির হার পাইলাম, তাহলে দেখেন আমাদের জিডিপিটা বুঝলাম, এখন আমরা জিডিপিটা হয়তো আমাদের অনেকের ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। তারপর আমি আবার একটু একটা কোনোরকম একটা মানচিত্র আঁকাই যে আপনাদের বোঝানোর জন্য, হইল তো নাই, তারপরে দেখাই। এই যে এইখানে 17 কোটি মানুষ ছিল, তারপর 1 কোটি হচ্ছে বিদেশি ছিল, 1 কোটি বিদেশি, এদের ইনকাম, এদের খরচ, মানে এদের খরচ বলতে এদের উৎপাদন, সেবা হোক বা হচ্ছে পণ্য হোক, সেবা পণ্য দুইটা মিলে যে উৎপাদনটা হয়, এই উৎপাদনটা মূলত আমরা খরচের মাধ্যমে হিসাব করে বুঝছি এই উৎপাদনটাই হচ্ছে মূলত কি জিডিপি। এই উৎপাদনটাই হচ্ছে কি জিডিপি, সেটা খরচটা দিয়ে আমরা এই উৎপন্ন পণ্যটা হিসাব করেছি। আচ্ছা, এখন জিএনপিটা কি, জিএনপি দেখুন এই যে 1 কোটি বিদেশি যে রয়েছে এদের হিসাবটা হবে না। আবার আমাদের দেশেরও তো অনেক মানুষ বিভিন্ন দেশে রয়েছে, সৌদি আরব, কুয়েত, ওমান, বিভিন্ন দেশের কান্ট্রিতে রয়েছে। ধরে নিলাম 3 কোটি মানুষ আমাদের বিদেশি রয়েছে, তাহলে এই 3 কোটি মানুষ তো রেমিটেন্স পাঠাচ্ছে। তাহলে আমাদের এই যে 17 কোটি মানুষ আর এই 3 কোটি মানুষ, এদের এখন মোট ইনকাম, এদের মোট সেবা আর কি, এদের মোট উৎপাদন, সেবা এবং পণ্য যেটাই হোক না কেন এই দুইটা দিয়ে, যেমন আমাদেরও অনেক মানুষ রয়েছে যাদের বিভিন্ন কোম্পানি বিদেশে রয়েছে, এরকম 3 কোটি মানুষ যদি বিদেশি থাকে, মানে আমাদের দেশের মানুষ বিদেশে রয়েছে, তাহলে আমাদের দেশের মানুষ যে বিদেশে রয়েছে ওই 3 কোটি এবং হচ্ছে 17 কোটি, এদের যে মোট সেবা বা পণ্য উৎপাদনটা হবে, এইটা হচ্ছে মূলত জিএনপি।
জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ যাদের নাগরিক সনদ রয়েছে, অর্থাৎ যারা আমাদের দেশের নাগরিক, তাদের তাদের যে মোট ইনকামটা সেটা হচ্ছে জিএনপি। তাহলে এখন বলুন তো জিডিপি বেশি হবে নাকি জিএনপি বেশি হবে? সেটা আসলে কি পরিমাণ বিদেশি অন্য দেশে থাকে বা তার উপর নির্ভর করতেছে। কোনো দেশের জিডিপি বেশি হইতে পারে, আবার কোনো দেশের জিএনপিও বেশি হইতে পারে। তাহলে জিডিপি এবং জিএনপির ব্যাপারটা আপনারা ক্লিয়ার কিনা দেখুন। জিডিপি এবং জিএনপি এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতি বোঝার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একদম ক্লিয়ার করেই বোঝানোর চেষ্টা করতেছি, এরপরও যারা একদমই নতুন তাদের কাছে হয়তো বিষয়টা একটু কঠিন লাগতে পারে, বাট যারা এই সম্পর্কে অবগত রয়েছে তাদের কাছে আশা করি ঝামেলা লাগবে না। তাহলে জিডিপিটা কি? জিডিপিটা হচ্ছে দেশের ভিতরে যত মানুষ রয়েছে, সেটা দেশি বিদেশি যাই হোক, তাদের যে পণ্য বা সেবা এটা হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে বিদেশি কিছু মানুষ সহ, মানে আমাদের দেশের ফরেন কিছু মানুষ সহ, মানে যারা বিদেশ সেবা দিচ্ছে বা পণ্য উৎপাদন করতেছে, তাদের যে ইনকাম ওইটা সহ এই টোটাল হিসাবটা হচ্ছে জিএনপি। তাহলে আমরা দুইটা জিনিস বুঝেছি। আর জিডিপি প্রবৃদ্ধির হার সেটাও আমরা বুঝলাম, তাহলে জিএনপি প্রবৃদ্ধির হার দরকার পড়ে না, তাহলে সেটাও আমরা ওইভাবেই বের করব। সেম সিস্টেম, যে আমাদের 2024-এ কত ছিল, 25-এ কত হয়েছে, বা 25-এ কত ছিল, 26-এ কত হয়েছে, এভাবে আমরা হিসাব করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল। তাহলে আরেকটা হচ্ছে পিপিপি। পিপিপি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, পিপিপি। আচ্ছা, পিপিপি বুঝার আগে আমরা মাথাপিছু আয়টা বুঝে ফেলি। পিপিপি বুঝার আগে দেখুন, একটা সময় জিডিপি দিয়েই মাথাপিছু আয় নির্ণয় করা হতো, বাট এখন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে না, জিএনপি বা জিএনআই দিয়ে নির্ণয় করতে। দেখুন, আমরা আগে মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করতাম? মাথাপিছু আয় সেটা আগে জিডিপি দিয়ে নির্ণয় করা হতো। কিভাবে? যে এইখানে টোটাল কত মানুষ ছিল, 17 কোটি আর হচ্ছে 1 কোটি, 18 কোটির জিডিপি ছিল। তাহলে এইটাই হচ্ছে মাথাপিছু আয় বের করতো। মাথাপিছু আয় কিভাবে বের করতো? টোটাল জিডিপি কে জনসংখ্যা দিয়ে ভাগ করে দিত। জনসংখ্যা, অর্থাৎ এর ভিতরে যত জনসংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করে দিত। মানে 17 কোটি প্লাস 1 কোটি, 18 কোটি দিয়ে এই টোটাল জনসংখ্যা দিয়ে এই জিডিপি কে ভাগ করে দিত, তাহলে মাথাপিছু আয়টা বের হয়ে যেত। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে না, এখন আর জিডিপি দিয়ে না, জিএনপি দিয়ে হিসাব করতে। তাহলে এইখানেও টোটাল জনসংখ্যাই হবে, তখন জনসংখ্যা কত হবে? এই 17 কোটি আর এইখানে যদি আমি হিসাব করি 3 কোটি আনুমানিক, তাহলে এই যে 17 আর 3 20 কোটি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ জিএনপি ন্যাশনাল যে মানে যাদের নাগরিক সনদ রয়েছে তাদেরকে দিয়ে যেটা ভাগ করবে, এখন সেটাই হবে কি? মাথাপিছু আয়। তাহলে মাথাপিছু আয় এখন কি হবে? জিএনপি কে এই যে 20 কোটি দিয়ে যদি আমি ভাগ করে দেই, যা পাবো এটাই। এখন এটাকে জিএনপি না বলে, দেখুন, জিএনপি না বলে জিএনআই বলা হচ্ছে, কারণ জিএনআই এইটা হিসাব করা হচ্ছে আরেকটু উন্নত প্রযুক্তিতে। কিভাবে? এখন ইনকাম হিসাব করা হচ্ছে। ইনকাম অনেকভাবেই হতে পারে, সেই ইনকামের হিসাবটাই এখন করা হচ্ছে। ইনকাম মানে আয় বলতে এখানে জমা টাকা না, আয় মানে হচ্ছে কি পরিমাণ উৎপাদন হচ্ছে। অনেকেই আমরা আয় কথাটার সাথে হচ্ছে একটু ভুলভাবে পরিচিত। আয় বলতে আমরা বুঝি যে আমার যে পরিমাণ জমা টাকা থাকবে, জমা করা মানে আয় করা না, এটা না। আসলে আয় মানে হচ্ছে আপনার ইনকামটা হচ্ছে কি? ইনকামটা হচ্ছে আপনি ধরুন কাউকে সেবা দিচ্ছেন, হ্যাঁ, কাউকে সেবা দিচ্ছেন, এটাও একটা ইনকাম। কাউকে পণ্য দিচ্ছেন, এটাও একটা ইনকাম। তাহলে এই সেবা এবং পণ্য মিলে যেটা হয় সেটাই ইনকাম। তাহলে জিএনপি আর হচ্ছে জিএনআই এটার মধ্যে কিন্তু আহামরি তেমন কোনো পার্থক্য না, জাস্ট একটু উন্নত করা হয়েছে আর একটু নিখুঁত হিসাব করা হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে জিএনআই দিয়ে মাথাপিছু আয়টা নির্ণয় করা হয়। তাহলে মাথাপিছু আয় বলতে বুঝাচ্ছে কি? যে আপনার এই জিএনআই অর্থাৎ দেশের মানুষ বিদেশি বাদ দিয়ে, একটা দেশের ভিতরে দেশের মানুষ বিদেশি বাদ, আর হচ্ছে বিদেশে যে রয়েছে তাদের ইনকাম, রেমিটেন্স যেটা, ওই রেমিটেন্স ইনকাম, অর্থাৎ ওই ইনকাম দিয়ে, ইনকামকে মোট জনসংখ্যা দিয়ে বিদেশি সহ হিসাব করে, মানে এই বিদেশি বাদ মানে আমার দেশের মানুষ যে বিদেশ গেছে তাদেরকে সহ মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমি মাথাপিছু আয়টা পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি হিসাব।
তাহলে এখন আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে পিপিপি। পিপিপি এর দুইটা মিনিং রয়েছে, একটা হচ্ছে পারচেজিং পাওয়ার পেরিটি, আরেকটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি পারচেজিং পাওয়ার পেরিটি। এটা কি পারচেজিং পাওয়ার পেরিটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার একটা জব হলো, আপনার একটা জব হলো আমেরিকাতে, আবার একটা জব হলো বাংলাদেশে। এখন আপনি দুইটা জবের ভিতরে কোন জবটা করবেন, কোন চাকরিটা করবেন, হ্যাঁ, এটা আপনি কিভাবে ডিসাইড নেবেন, সিদ্ধান্ত কিভাবে নেবেন, কোন চাকরিটা করলে আপনার লাভ হবে, সেটা আপনি বুঝতে পারবেন এই পিপিপি দিয়ে, পারচেজিং পাওয়ার পেরিটি। সেটা আপনাকে একটু বোঝাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আপনি পারচেজিং পাওয়ার পেরিটিটা কিভাবে বুঝবেন। দেখুন আপনার ধরুন, আচ্ছা আজান দিচ্ছে, আজানের জন্য আমরা 1 মিনিট বিরতি নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন শুরু করি। দেখুন পারচেজিং পাওয়ার পেরিটি এই জিনিসটা আসলে কি, হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে বুঝতে হলে একটা উদাহরণে নিয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন বাংলাদেশে বাংলাদেশে 1 কেজি চাল, বাংলাদেশে 1 কেজি চাল 80 টাকা, 80 টাকা দিয়ে আপনি বাংলাদেশে 1 কেজি চাল পাচ্ছেন। আর হচ্ছে আমেরিকাতে, আমেরিকা আমেরিকাতে আপনি এই 1 কেজি চাল, 1 কেজি চাল কিনতে গেলে আপনার লাগবে $2, $2। এখন দেখুন যে আসলে এইখানে কি পার্থক্যটা ঘটলো। দুই জায়গায় সেম চাল, সেম জিনিস কিনতেছেন, 1 কেজি চাল, ওইখানেও 1 কেজি চাল। এইখানে হচ্ছে 80 টাকা, আর এই ডলারকে যদি আমি টাকাতে কনভার্ট করে ফেলি, তাহলে বর্তমান অনুযায়ী ধরে নিলাম 121 বা 122 বা 120 টাকাই আমি ধরলাম। তাহলে 120 ইন্টু 2, তাহলে হচ্ছে 240 টাকা। তাহলে ব্যাপারটা কি ঘটলো, বাংলাদেশে যেই 1 কেজি চাল 80 টাকা দিয়ে কিনতে পারতেন, আমেরিকাতে ঠিক ওই একই চাল আপনাকে কিনতে হচ্ছে 240 টাকা দিয়ে, 240 টাকা দিয়ে। তাহলে আপনি আসলে মূলত, আপনি যদি দুই জায়গাতেই ডলার ব্যবহার করেন বা দুই জায়গাতেই টাকা ব্যবহার করতে পারতেন, বা পরিমাণ টাকাটা মূল্য যদি আমরা হিসাব করি, তাহলে দেখুন তো আপনি যদি 80 টাকা দিয়ে আমেরিকাতে চাল কিনতে যাইতেন, চাল বেশি একটা পাইতেন না, আবার বাংলাদেশে কিনতে গেলে অনেক বেশি পেয়ে যাইতেন। তাহলে এই যে যে একটা অসমতা, সেই প্রবলেমটাই হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা, মানে এই পারচেজিং পাওয়ার পেরিটি, এটা বাংলায় হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা। এই জায়গায় একটা প্রবলেম রয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের টাকার মান কম নাকি আমেরিকার টাকার মান কম, এই একটা প্রবলেম কিন্তু এই জায়গায় রয়ে গেল। আবার
আমেরিকাতে যদি আমি বলি অন্য আরেকটা জিনিস দিয়ে, ধরুন বাংলাদেশে একটা আপনার একই জিনিস, যেমন ধরেন আমি 1 কেজি দুধের কথা বললাম, এইখানে যদি আপনার 70 টাকা থাকে, সেটা আমেরিকাতে গিয়ে হইতে পারে $3। এই 1 কেজি দুধই আমি বললাম, বা 1 লিটার দুধ, হ্যাঁ, সেটা আমেরিকাতে হয়ে গেল $3। তাহলে দেখুন এইখানেও কিন্তু আবার একটা পার্থক্য হয়ে যাচ্ছে, যেখানে চালেরটা ছিল একরকম, আবার এই দুধের ক্ষেত্রে আরেক রকম। তাহলে এইখানে এই পিপিপি এর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কোন দেশের টাকা আসলে ভালো এবং কোন দেশের টাকাটা হচ্ছে মূল্যটা কম, কোন দেশের টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা অনুপাত দিয়ে বুঝতে পারবো। যেমন আমি বাংলাদেশে আসি, আমি এখন বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ থেকে হিসাব করব। তাহলে আমি বাংলাদেশ থেকে আমি হিসাব করতে চাচ্ছি, বাংলাদেশ, হ্যাঁ, তাহলে আমি বাংলাদেশ থেকে হিসাব করতে চাচ্ছি কার সাথে? আমেরিকার সাথে। যেমন আমেরিকার সাথে আমি হিসাব করব। তাহলে বাংলাদেশের পিপিপি আমি দেখব, আর আমেরিকার পিপিপি আমি এটাকে একটা হিসাবে নিব, এই দুইটার সাথে আমি একটা কম্পেয়ার করব। তাহলে আমি পিপিপিটা বের করব। তাহলে আমি দেখব যে বাংলাদেশে 1 কেজি চালের দাম কত? 80 টাকা। বাংলাদেশে 1 কেজি চালের দাম কত? 80 টাকা। আর আমেরিকাতে এই 1 কেজি চাল কত পাওয়া যায়? 1 কেজি চাল পাওয়া যায় $2। তাহলে এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে $2। তাহলে আমি ভাগ করলাম, ভাগ করলে আমি পাইলাম কি, যে এই যে 40। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? যে তাহলে ব্যাপারটা দাঁড়াইলো যে এরকম, যে আমেরিকার $1 সমান সমান বাংলাদেশের 40 টাকা। আমেরিকার $1 সমান সমান বাংলাদেশের 40 টাকা। এটাই হইল ব্যাপারটা, এরকমই হওয়ার কথা। এখন কিন্তু সত্যিকার অর্থে কি, এই বর্তমান সময়েই আমেরিকার $1 সমান সমান বাংলাদেশি 120 টাকা বা 121 টাকা। তাহলে এই যে যে একটা পার্থক্য, এটাই হচ্ছে পিপিপি রেট বা পিপিপি। তো এই পিপিপি, যে দেশে অনেক বেশি পণ্য পাওয়া যাবে, অর্থাৎ যে দেশে অনেক বেশি পণ্য কিনা যাবে কম টাকায়, সে দেশের পিপিপি খুবই ভালো। তাহলে এই দেশে জীবনযাত্রার মান হচ্ছে আপনি যে অল্প টাকায় পাবেন, সেটা আমেরিকাতে পাবেন না। আবার আরেকটা ব্যাপার রয়েছে, আমেরিকাতে গিয়ে আপনি স্যালারি অনেক বেশি পাবেন, টাকা অনেক বেশি পাবেন। কারণ কি, দেখুন বাংলাদেশে যদি আপনি 1 লাখ টাকা মানে ইনকাম করতে চান, আপনাকে যে পরিমাণ কষ্ট করতে হবে, তার চেয়ে কম কষ্টে আপনি আমেরিকাতে 1 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। আবার 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশে যেভাবে আপনি চলাফেরা করতে পারবেন, আমেরিকাতে ঠিক ওইভাবে করতে পারবেন না। তাহলে এইখানে একটা হিসাব রয়েছে, যে আপনি একটা জব পেলেন, ধরুন আপনি একটা চাকরি পেলেন, যে বাংলাদেশেও পেয়েছেন, আবার হচ্ছে আমেরিকাতেও পেয়েছেন, আমেরিকাতেও পেয়েছেন। ধরুন বাংলাদেশে আপনার বেতন হলো 1 লাখ টাকা, 1 লাখ টাকা, আচ্ছা আমি এইভাবে না লিখে এইভাবে লিখি, 1 লক্ষ টাকা। আর আমেরিকাতে আপনার স্যালারি হলো ধরুন হচ্ছে 90 $900 বা এরকম, মানে 1 লক্ষ টাকার কাছাকাছি বা এরকম, $900। আচ্ছা, তাহলে আমেরিকাতে হচ্ছে আপনার স্যালারি হলো $900, আর বাংলাদেশে হচ্ছে 1 লাখ টাকা স্যালারি। এখন কথা হচ্ছে আপনি কোন চাকরিটা বেছে নেবেন। তাহলে দেখুন আপনি এই চাকরিটা বেছে নেবেন কেন? কারণ দেখুন 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি, ধরুন আমি চালের কথা বলি, 500 মণ চাল কিনতে পারেন, আমেরিকাতে কিন্তু এই $900 দিয়ে, এই দুইটা পরিমাণ কিন্তু প্রায় সেম ধরে নিলাম, এটাও 1 লক্ষ 1 লক্ষ, এটাও 1 লক্ষের কাছাকাছি, মানে 1 লক্ষই ধরে নিলাম। আপনি কিন্তু এই 500 মণ চাল পাবেন না। আপনি কত পাবেন? হয়তো 100 মণ চাল পাবেন। হ্যাঁ, তাহলে দেখুন আপনার অবশ্যই এই 1 লক্ষ টাকা দিয়ে এইখানে জীবনযাত্রার মান আপনার ভালো হবে। কিন্তু আবার ব্যাপার হচ্ছে কি, এই সেম জিনিসটা থাকবে না। আপনার যে কোয়ালিটি, ধরেন আপনি একজন সিএসসি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আপনার যে কোয়ালিটি, আপনি বাংলাদেশে পাচ্ছেন 1 লক্ষ টাকা স্যালারি, আপনি সেম কোয়ালিটি যদি এইখানে সেবাটা দেন, আপনি দেখা গেছে এইখানে পাবেন আপনি বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকা স্যালারি। তখন আপনাকে একটা হিসাব মিলাইতে হবে যে আপনি কোন দেশে গিয়ে আপনি মানে লাভটা বেশি থাকতেছে। তো এই ক্ষেত্রে আপনাকে এই পিপিবিটা ভালো বুঝতে হবে। পিপিবির ব্যাপারটা হচ্ছে পারচেজিং পাওয়ার পেরিটি, মানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন আমরা আগের দিনের কথাটা বলি, এটার সাথে মুদ্রাস্ফীতি বা মুদ্রানীতির একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আমরা বলি না যে আগে 2010-এর দিকে যে 10,000 টাকা স্যালারি পাইলেই, 10,000 টাকা যদি কেউ স্যালারি পাইতো, তাহলে তার খুব ভালোভাবে সংসার চলে যাইতো, সংসার চলতো। বাট এখন 50,000 টাকা স্যালারি পাইলেও তার টানা পোড়া অবস্থা। কেন? কারণ ধরুন আপনি এত বড় হিসাব না দিয়ে আপনি একটু চিন্তা করেন, আগে ধরেন 100 টাকা স্যালারি পাইতেন, আর এখন 500 টাকা, মানে আগে 100 টাকার নোট আর এখন 500 টাকার নোট খরচ করবেন। আগে ধরুন 100 টাকা স্যালারি পাইলে 20 টাকা বাড়ি ভাড়া ছিল, 30 টাকা হচ্ছে আপনার সংসারের খরচ ছিল,
10 টাকা পড়াশোনার খরচ ছিল আপনার সন্তানের, সব মিলাই এই করার পরে আপনার কত থাকতো, 20 টাকা সেভ থাকতো। আর 500 টাকা, এখন আপনার বাড়ি ভাড়া হয়ে গেছে ধরেন 300 টাকা, তারপর হচ্ছে আপনার সংসারের খরচ হয়ে গেছে 200 টাকা, আপনার সন্তানের পড়াশোনার খরচ হয়ে গেছে 100 টাকা, আপনার এখন লসে আছেন, ঋণে আছেন কত, 100 টাকা। দেখুন, তাহলে আপনার এই পিপিপি অর্থাৎ পারচেজিং রেটটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এইটা দিয়ে আসলে একটা মানুষের, একটা দেশের মানুষ আসলে সুখে আছে নাকি কষ্টে আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন পিপিপি রেট দিয়ে। কারণ তার ইনকামের সাথে এটা যদি সামঞ্জস্য না থাকে তাহলেই মুদ্রাস্ফীতি হয়ে যাবে, তাহলেই মুদ্রাস্ফীতি হয়ে যাবে। যেমন ধরেন একটা দেশে আপনি দেখুন, এইখানে মুদ্রাস্ফীতির ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করি। এখন মুদ্রাস্ফীতি ধরুন এই পিপিপি রেটের সাথে অনেকটা নির্ভর করে। ধরুন আপনি একটা দেশে 1 মণ চাল কিনতে লাগে হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। হ্যাঁ, আপনার স্যালারি আছে ধরেন 20,000 টাকা, আপনার স্যালারি আছে 20,000 টাকা, তাহলে আপনার 1 মণ চালে যায় 2000 টাকা, 1 মণ চালে আপনার সংসার চলে 1 মাস, তাহলে আপনার কিন্তু সমস্যা নাই। কিন্তু এখন কথা হচ্ছে আপনার স্যালারি যদি এখানে 2000 না থাইকা 2 লাখ টাকা থাকতো, তাহলে দেখেন একটা বাজারে গিয়ে সমস্যা হয়ে যেত। আপনি 1 মণ চালই কিনতে চাইতেন, আপনি 1 মণ চালই কিনতে চাইতেন 5,000 টাকা দিয়ে, বাট যার আসলে স্যালারি 20,000 সে কিন্তু এই 5,000 টাকা দিয়ে এই চাল কিনতে চাইতো না, তো অসৎ ব্যবসায়ীরা এখানে লাভবান হয়ে যেত। তার মানে এইখানেই একটা মুদ্রাস্ফীতির ব্যাপার স্যাপার থাকে। মুদ্রাস্ফীতিটা আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে আপনি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরুন 2024-এর কথাই বলি, 2024 না, 2000 আরো আগে চলে যায়, 2010, 2010-এর দিকে গেলাম। ধরুন 2010 1 কেজি চাল, 1 কেজি চাল হচ্ছে আপনার 40 টাকা লাগতো। আর এখন 2026-এ ধরলাম আপনার 1 কেজি চালই, 1 কেজি চাল, 1 কেজি চাল হচ্ছে আপনার 80 টাকা লাগতেছে। এই যে যে মুদ্রার মানে দেখুন 1 কেজি চালই আপনি কিনবেন কি 1 কেজি চালই, কিন্তু আপনার এই যে 40 টাকা বেড়ে গেছে, এই 40 টাকা আসলে কোথায় গেল, এই 40 টাকা তো আসলে কি জন্য বাড়লো, এটাই হচ্ছে মূলত আসলে মুদ্রাস্ফীতি। কিন্তু এটার সাথে পিপিপি এর একটা সম্পর্ক রয়েছে। পিপিপি যদি ঠিক থাকে, মুদ্রাস্ফীতি হলেও কিন্তু দেশের অর্থনীতির কোনো ঝামেলা হবে না, দেশের মানুষের কিন্তু ঝামেলা হবে না পিপিপি যদি ঠিক থাকে। অর্থাৎ আপনার ইনকামের সাথে আপনার কেনার যদি মানে হিসাবটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না। আপনি যে পরিমাণ ইনকাম করবেন আর যে পরিমাণ ক্রয় করবেন, এইটার যদি একটা হিসাব মিল থাকে, তাহলে কিন্তু ঝামেলা নাই। ধরুন আপনার 1 লাখ টাকা ইনকাম, কিন্তু আপনি 1 কেজি চাল কিনতেছেন 40 টাকা দিয়ে, তাহলে ওই যে যার 20,000 টাকা ইনকাম সে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে। সে কিন্তু ওই যে ভালো ভালো খাবারগুলো আর কিনতে পারবে না, কারণ আপনি 1 লাখ টাকা দিয়ে তো চাল তো কিনলেনই, আপনি সকল গরুর মাংস কিনে নেবেন, ইলিশ মাছ কিনে নেবেন, তাহলে আরেকজন কিন্তু হয়ে যাবে, সে মূলতই করবে। তাহলে এইটা আসলে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে কিভাবে, এই যে পিপিপি রেট ঠিক করা। আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে টাকার অবমূল্যায়ন। যেমন বাংলাদেশের 40 টাকা আর আমেরিকার $1 প্রায় সেম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন কোনো করতে যাব, আমদানি করতে যাব, তখন আমাদেরকে 120 টাকাই কিন্তু ওইটার সমপরিমাণে দিতে হচ্ছে। এই জায়গায় কিন্তু একটা অবমূল্যায়ন হচ্ছে, অর্থাৎ আমাদের অর্থনীতি কিন্তু পিছিয়ে পড়তেছে। ব্যাপারটা হচ্ছে পিপিপি যদি আপনার মানে যত কম হবে, অনুপাতটা যত কম হবে, ততই আপনার দেশের অর্থনীতি ভালো। তাহলে এখন কথা হচ্ছে আমরা সবকিছু ডলারের সাথে কম্পেয়ার করি কেন? কারণ আমেরিকার যে অর্থনীতি এটা পুরো বিশ্ব মোটামুটি ডমিনেট করে, তো এই জন্য আসলে আমরা ডলারেই হিসাব করে থাকি সব দেশের অর্থনীতির সাথে কম্পেয়ার করার জন্য। তাহলে এখন মূলত দুই দেশের সেম হওয়ার কথা ছিল। যেমন আমেরিকার $1 বাজারে যেহেতু 100 টাকা, 21 টাকা বা 120 টাকা বা 122 টাকা, তাহলে আমাদেরও কিন্তু 122 টাকার মূল্য থাকার কথা ছিল। কিন্তু এইটা না হয়ে অন্যটা হওয়ার কারণে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা ধরুন আপনাকে আমি আরেকটা হিসাব বুঝাই। যেমন ধরেন বাংলাদেশেরই 1971, দেখুন 1971 সালে বাংলাদেশের বাজেট ছিল কত আপনারা বলতে পারবেন কেউ? বাংলাদেশের বাজেট ছিল হচ্ছে 8.75 ইউএসডি ডলার, আর কি ইউএসডি ডলার বিলিয়ন, মানে বিলিয়ন ডলার বাজেট ছিল 1971 সালে। আবার দেখুন যে মোটামুটি 2026 সালে যদি আমি বলি, 2026-এরটা তো হয় না, 2025-এরটা যদি আমি বলি বাজেটেরটা, তাহলে দেখবেন আপনার বাজেট কত 466 মেবি 466.2 ইউএসডি বিলিয়ন ডলার। তাহলে দেখুন
এই যে দেখুন বাজেট 2026 থেকে, অর্থাৎ এই পরিমাণে বাজেট কত বেড়েছে, অর্থাৎ ডলারের আমার যে খরচটা, এই খরচটা অর্থাৎ মুদ্রাস্ফীতি কত হয়েছে, এটাই তো মুদ্রাস্ফীতি। কারণ হচ্ছে আমার আগে যেটা দিয়ে আমি যা পরিমাণ যা কিনতাম এখন তার চেয়ে বেশি লাগতেছে। তাহলে দেখুন এখানে বাজেট যদি আমি হিসাব করি প্রায় 50 গুণের বেশি, বা একুরেট বললে 53.39 এমন গুণ বৃদ্ধি পেয়েছে, বাজেটটা বৃদ্ধি পেয়েছে। আবার দেখুন অন্য আরেকটা জিনিস আমি যদি বলি, যেমন এই যে 1971 সালে আমেরিকার $1 সমান সমান বাংলাদেশে কিন্তু 4 টাকা ছিল, $1 সমান সমান 4 টাকা ছিল। আর এই 2026 সালে আইসা দেখেন, 2026 সালে আপনি যদি দেখেন $1 সমান সমান হয়ে গেছে কত, 121 টাকা। 121 টাকা, আরো বেশি, বিভিন্ন মার্কেটে হয়তো আরো বেশি হবে। তাহলে দেখুন এটা হচ্ছে 1600 মেবি 1615, আমি এটা একটু আগে হিসাব করে রেখেছিলাম, ওইটা আপনাকে বললাম, এত গুণ বৃদ্ধি। তাহলে দেখুন এত গুণ বৃদ্ধি পেয়েছে। এখন দেখুন তো একটু কম্পেয়ার করে দেখুন ভাই, এইটা আর এইটা দুইটা তো সেম টাইমের ঘটনাই, কিন্তু এই দিক দিয়ে আমাদের বাজেট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ওই দিকে যদি আমি খাতা কলমে হিসাব করি ডলারের রেট বৃদ্ধি পেয়েছে 53 গুণ, বাট এই দিক দিয়ে হিসাব করলে ডলারের রেট বৃদ্ধি পেয়েছে 1615 গুণ। মানে কেমন হয়ে গেল না, একই সময়ে একই জিনিস দুইটা দুই রকম হয়ে গেল, ব্যাপারটা অনেকটা এরকম। দেখুন আপনি যদি নর্মালি দেখুন, আপনার কথাটা একটু এইভাবে নেই, যে ধরুন আপনি 2010 সালের ঘটনায়, বা 2012 বা 15 সালে, 2015 সালে আপনি ধরেন 1 লক্ষ টাকার, এক লক্ষ না বলে আমি 100 বলি, 100 টাকার ধান কিনবেন, 100 টাকার ধান কিনবেন, 100 টাকার মানে 1 লক্ষ বা 100 টাকা যেভাবে আপনি কম্পেয়ার করেন না কেন, কম্পেয়ারটা বুঝলেই হলো। 100 টাকার ধান কিনবেন, ধরুন আপনি 100 টাকার ধান পাইলেন যে 100 গ্রাম, 100 গ্রাম। হ্যাঁ, এখন 2025 সাল বা 2026 সাল বা 2030 সালে এসে, 2000 আমি 25ই বলি, 2025 সালে এসে ঠিক এই 100 টাকার আপনি ধান পাবেন কত গ্রাম, আপনি ধান পাবেন হচ্ছে 50 গ্রাম। দেখুন আপনার এখানে অর্ধেক হয়েছে, আপনার পরিমাণ কি হয়েছে, অর্ধেক, অর্ধেক কমেছে, তাহলে আপনি অর্ধেক এখানে পাওয়ার কথা, তাই না? আচ্ছা, এইটা যদি একটু উল্টা করে হিসাব করেন, যে আপনি 100 গ্রাম কিনতে হইছে 100 টাকা দিয়ে, এখন 50 গ্রাম কিনতে হয়েছে 100 টাকা দিয়ে, কিন্তু এটা শুধু দানের ক্ষেত্রে হয়েছে। আবার দেখেন আপনি যদি স্বর্ণের ক্ষেত্রে হিসাব করেন, স্বর্ণ, তাহলে দেখেন 2015 সালে স্বর্ণের বড়ি ছিল কত, বড়ি বড়ি ছিল মেবি 37,000 বা 40,000 টাকা, আর এখন 2025 সালে বড়ি হয়েছে কত, বড়ি হয়েছে আপনার 2 লাখ টাকা। তাহলে দেখুন এইখানে আপনার ডাবল হয়েছে, অর্থাৎ এইখানে অর্ধেক বা ডাবল, আপনি যেভাবে চিন্তা করেন ডাবল হয়েছে। হ্যাঁ, আর এইখানে দেখুন আপনার প্রায় 4 গুণ 5 গুণ হয়ে গেছে, 5 গুণ। তাহলে একই দেশে একই ধরনের প্রোডাক্ট ডাবল হয়ে যেতে পারে, এই হয়ে যেতে পারে, তাহলে এই একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে। তাহলে বাজেট আসলে কিভাবে করা হয়, একটা দেশের বাজেট কিভাবে করা হয়, বাজেট হচ্ছে দেখুন সরকারি যে চাকরি করে বা সরকারি যে মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়গুলোর টোটাল হিসাব করা হয়, যে কি পরিমাণ সেবা দিবে, এই সেবার কি পরিমাণ খাত হবে, এই খাতগুলো এই হিসাব করা হয়, এবং এই যে সরকারি অনুদান যেগুলো রয়েছে এগুলো হিসাব করা হয়, এবং কি কি তৈরি করবে এগুলা হিসাব করা হয়। এটা হচ্ছে মূলত তারা খরচের হিসাব করে, এই খরচ। তারপরে দেখে তাদের কি পরিমাণ ইনকাম হয়, ইনকাম ইনকাম ইনকামটা হিসাব করে, অর্থাৎ আয়টা হিসাব করে, অর্থাৎ এই আয়টা হিসাব করে। তাহলে এই খরচ যদি হয় 500 টাকা, আয় যদি করে 400 টাকা, তাহলে কিন্তু লস থাকে 100 টাকা, 100 টাকা ঋণ করতে হয়। এটাই হচ্ছে ঘাটতি বাজেট। আমাদের বাংলাদেশ সবসময় ঘাটতি বাজেট প্রকাশ করে থাকে। পরে সরকার কিভাবে এটা পূরণ করে, এই যে যে এটা আছে এটা একটু কমায়া করার চেষ্টা করে, কিছু কিছু ক্ষেত্রে এটা 300 টাকা করার চেষ্টা করে, বা এরকম একটু কমানোর চেষ্টা করে, তো বা অনেক ক্ষেত্রে ঋণ করে, এই জন্য আমাদের ঋণগুলা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি চাকরির পরীক্ষার জন্য বা অ্যাডমিশন পরীক্ষার জন্য আপনি আসলে কি পড়বেন, আপনাকে তো অনেক কিছুই আমি দেখাইলাম, এগুলো হচ্ছে আপনার বেসিকের জন্য। মূল পড়াশোনাটা হচ্ছে আপনার এই যে জায়গায়, ধরুন আমার একটা স্লাইড তৈরি করা আছে, আমি যেভাবে করেছি আপনারা হয়তো এভাবে করে নিতে পারেন, বা আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা প্রতি বছর এই ওয়ার্ড ফাইলটাকে আপডেট করে নিতে পারেন। এটা হচ্ছে 2025 সালের অনুযায়ী মূলত আপনাকে আসবে কোনগুলা পরীক্ষায়, এই যে দেখুন এই যে এই জিনিসগুলো। আচ্ছা,
এইটা আমি কই থেকে পেয়েছি, এটা হচ্ছে আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি নিজে নিজে কালেক্ট করবেন, আপনি সার্চ দিবেন এই যেরকম, যেমন হচ্ছে অর্থ মন্ত্রণালয় লেখে বা মফ লেখে সার্চ দিবেন, এই যে মফ, আপনি যদি মফ গভ বিডি এটা লিখে সার্চ দেন, এই যে অর্থ বিভাগ এইখানে চলে যাবেন, বা আপনি লিখে সার্চ দিবেন ডিরেক্টলি, এই যে এটা লিখে সার্চ দিবেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, এই যে এই জিনিসটা লিখে সার্চ দিবেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, এটা লিখে সার্চ দিলে আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে আপনি দেখবেন মফের যে ইটা পাবেন, অর্থাৎ মফ গভ বিডি, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এই এআই থেকে পড়বেন না, কিন্তু এগুলা কিন্তু অনেক ব্যাকডেটেড থাকে, উইকিপিডিয়া থেকে পড়বেন না, আপনি পড়বেন ডিরেক্টলি এই যে এই জায়গা থেকে, এই যে MOF গভ বিডি, এই জায়গা থেকে এই জায়গায় যাবেন। এই জায়গায় যাওয়ার পরে দেখবেন আপনি এই যে এইখানে এইখানে সব কিছু রয়েছে, আপনি তো এত কিছু পড়বেন না, আপনি ধরুন পড়বেন এই যে কৃষি, কৃষি থেকে যাবেন, এই কৃষি তো খুব গুরুত্বপূর্ণ। এখন এইখান থেকে কি পড়বেন, এইখান থেকে দেখুন আপনাকে সব পড়ার দরকার নাই, আপনি এই যে এইখানে পড়বেন, এই যে 2024-25 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ, এইটা প্রশ্ন আসবে আপনার, এইটা প্রশ্ন আসবে জিডিপিতে কৃষি খাতের অবদান কত। এখন জিডিপি মানে কি, ওই যে উৎপাদন, এখন উৎপাদনটা তো শুধু আপনার দিয়ে হবে না, যে আপনি দেখুন একটা দেশের উৎপাদন কি কি দিয়ে হতে পারে, আপনি একটু চিন্তা করুন। হ্যাঁ, এখন দেখুন আপনার কাছে ইজি লাগবে সবকিছু, এই বিষয়গুলো আপনার একদম ইজি হবে। দেখুন একটা দেশের যদি আপনি উৎপাদন, আমার বাংলাদেশের উৎপাদনটাই চিন্তা করেন, কৃষি আছে, শিল্প আছে, তারপরে হচ্ছে মৎস্য আছে, মৎস্য কৃষির ভিতরেই পড়বে, তারপর হচ্ছে আপনার শিক্ষা আছে, তারপর হচ্ছে চিকিৎসা আছে, তারপর হচ্ছে সড়ক পরিবহন রয়েছে, তারপরে আরো অনেক কিছু রয়েছে, এগুলোর ভিতরে কৃষি খাতের অবদান কত, এখানে টোটাল যদি আমি 100% চিন্তা করি, এই 100%-এর ভিতরে কৃষি কত পার্সেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে এই জায়গা থেকে পড়তে হবে। তাহলে কৃষি খাতের অবদান কত, এই যে হচ্ছে 11.62, তাহলে এই কৃষি খাতে হচ্ছে প্রায় এই যে কত শতাংশ শ্রমিক নিয়োজিত, মানে বাংলাদেশের দেখুন 86%, আগে কিন্তু এটা 60% ছিল, এখন কমেছে, তাহলে এই জিনিসগুলা এই করতে হবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আপনাকে এইগুলা জানতে হবে, কি পরিমাণ তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার বিভিন্ন রিটেন পরীক্ষায় অনেক সময় লিখতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। এই যে দেখুন 2016-17 তো কত ছিল, তাহলে এই যে এখানে কিভাবে কি পরিমাণ বাড়তেছে, এইখান থেকে কিন্তু অনেক ডিপ ডিপ প্রশ্ন হয়, তাহলে আপনাকে এই জিনিসগুলা এইখান থেকে শিখতে হবে। আমি এগুলাই হচ্ছে ওইখানে একটু সামারি আকারে লিখে রেখেছিলাম, এটা হচ্ছে আপনাকে পরীক্ষার আগ মুহূর্তে আপনাকে হচ্ছে একটু দেখে দেখে যাইতে হবে। তাহলে আপনি শুধু কৃষি খাত দেখবেন কেন, আপনি সব দেখবেন, এই যে শিল্প দেখবেন, বাণিজ্য দেখবেন, পরিবহন দেখবেন, এই যে মানব উন্নয়ন, দারিদ্র, এইখানে যা আছে সবকিছু দেখবেন, এই যে শিল্প খাতের অবদান কত পার্সেন্ট, এগুলো আপনি দেখবেন। এই যে একটু নিচে আসলেই জিডিপির হার, প্রবৃদ্ধির হার, এখানে এই এই জিনিসগুলো সবই পেয়ে যাবেন। হ্যাঁ, এইখান থেকে আপনাকে কি করতে হবে, আমি যে লিস্টটা করেছি এই লিস্টটা করলে, এই লিস্টটা পড়লে মোটামুটি 1-2 মার্ক কমন পেয়ে যাবেন। যেমন এখানে আমাদের টোটাল জনসংখ্যা কত রয়েছে, এটা বিভিন্ন জায়গা থেকে নেওয়া, শুধু যে আসলে ওই মফ থেকে নিয়েছি তা না। যেমন হচ্ছে এই যে এখানে আরেকটা রয়েছে বুরুর একটা রয়েছে, যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এইখান থেকে নেবেন বিবিএস, আপনি লিখে সার্চ দিবেন বিবিএস লিখে সার্চ দিলেই এই 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 ব্যুরোটা চলে আসবে। তো এইখান থেকে আপনি কি নেবেন, দেখুন এই যে বাংলাদেশ ব্যুরো, এইখান থেকে ধরুন এই যে 2024 বছরের এই যে ফাইনাল, এই যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমি একটু আগে পড়াইলাম, এটা ধরেন আপনি নেবেন, এই যে পিডিএফটা একটু দেখেন, পিডিএফে আপনার এইখানে রয়েছে সব কিছু। এই যে দেখুন এইখানে জিডিপি প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট রয়েছে, তাহলে আপনার পরীক্ষায় কিন্তু আসবে এটা। এই যে দেখুন এই যে স্থির মূল্য প্রবৃদ্ধির হার, এই যে সাময়িক কত ছিল 3.97, এটাই আসার মতন একটা প্রশ্ন। তাহলে চূড়ান্ত কত হয়েছে 3.49, এটাই আসবে মূলত। তারপরে এই যে অর্থ বছরের আকার, এই যে মূল্য, জিডিপির মূল্য মোট আকারটা কত ছিল, এই যে $465 বিলিয়ন। হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো আপনার পরীক্ষায় আসবে, তাহলে আপনাকে এটা কিন্তু দেখতে হবে, এই জায়গা থেকে আপনি দেখে নেবেন। হ্যাঁ, তারপরেও আমি হচ্ছে আমার ওই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে, বা হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বা আমার ফেসবুক গ্রুপেও দিয়ে দিতে পারি, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো। মূলত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তাহলেই হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, একটু লিখে দেই, যারা হচ্ছে আসলে একদমই নতুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তাদের জন্য হয়তো ভালো হবে। আপনারা হচ্ছে সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এই নাম্বারটা, আমি যখন ফ্রি হব তখন হচ্ছে রিপ্লাই দিব, কল দিয়েন না কেউ, যত সম্ভব মেসেজ দিয়েন,
018 বয়েসও দিয়েন না, অনেকে দেখি বয়েস দিয়ে রাখে, আসলে বয়েস তো সবারটা শোনা সম্ভব না। আমি আমার গ্রুপে অ্যাড করে দিব 018 76 14 21 01। হ্যাঁ, মেহেদি স্যার নামে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু আপডেট দিয়ে থাকি। আর তাহলে হচ্ছে আপনারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে আমাকে আপনাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে একটু অ্যাড হয়ে নিন মেহেদি স্যার ওয়েবসাইট থেকে, ওইখানে দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওইখানে এটা পেয়ে যাবেন। তাহলে এইখান থেকে মোটামুটি আপনার যে অল্প কয়েকটা জিনিসই তো রেখেছি, এটা আপনি একটু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আসলে মূলত এটা মুখস্থ করা কঠিন ব্যাপার স্যাপার হবে না। আমি এখানে একটু লিখে রেখেছি, যেমন এখান থেকে এই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে এগ্রিকালচারের খাত, এই যে 10.94%, ইন্ডাস্ট্রি হচ্ছে এত পার্সেন্ট, সার্ভিস সেবা, সেবা খাত কিন্তু অনেক কিছু একসাথে, অনেক কিছু মিলেই কিন্তু সেবা খাত হচ্ছে এটা। তাহলে এই জিনিসগুলো আপনাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, আশা করি আপনারা এগুলো একটু দেখে নেবেন বা এইখান থেকে এটা পারবেন। তাহলে আমার মনে হয় যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর হচ্ছে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে মেহেদি স্যার গ্রুপে একটু পোস্ট করে দেবেন, ফেসবুকে যে মেহেদি স্যার গ্রুপটা রয়েছে ওখানে পোস্ট করে দেবেন, তাহলে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার ক্লাসে অনেক সময় স্পেলিং মিস্টেক থাকে আর লেখা একটু লিখতে কষ্ট হয়ে যায়, যদিও একটু কষ্ট করে বুঝে নিয়েছেন আশা করি। যদি আপনাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা পরবর্তী ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারেন। ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে, দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা ওই দুইটা ইউটিউব চ্যানেল থেকেই মোটামুটি দেখতে পারবেন। আমি চ্যানেলের নামটা একটু লিখে দেই, অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে। বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার। এই মেহেদি স্যার লিখে সার্চ দিলেই হয়তো পেয়ে যাবেন, ফেসবুক বা ইউটিউব যেখানেই সার্চ দেন না কেন পেয়ে যাবেন। দেখবেন ওইখান থেকে আমাদের হচ্ছে পেজের লিঙ্কে বা পেজে ঢুকলে আপনি টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে আমি ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।